গল্প প্রণয়ের সুর সিজন ২ গল্প পর্ব ৫ লেখনীতে মহুয়া আমরিন বিন্দু। নিখিলের সাথে নেহার বেশ কিছুক্ষণ দস্তাদস্তি চলল। নিখিল নেহার হাত ধরে টানছে তার সাথে যাওয়ার জন্য। নেহাও নাসরবান্দা, সে কিছুতেই যাবে না। রাস্তার মানুষজন কিছুক্ষণ পর পর তাদের কাণ্ড দেখে যাচ্ছে। কিছু কিছু মানুষ তো নিখিলকে চিনতে পেরে কানাঘোষা করে বিদায় নিচ্ছে। নেহার চিন্তা হচ্ছে, নিখিল যদি এখন এখান থেকে না যায় তাহলে কীভাবে কি সামলাবে নেহা। না জানি কখন তাহমিদা বেগম চলে আসে, নেহাও যেতে পারবে না তার সাথে দেখা না করে। নিখিল আশেপাশে তাকিয়ে রাগী গলায় বলল, দেখ নেহা, মেজাজ যদি একবার বিগড়ে যায়, আমার এতদিন পর পেয়েছি, পুরোটাই শোধ তুলব আমি, এক চুলও ছাড় দেব না। তখন আমাকে পারলে আটকে দেখাস তুই। তুই নিজেও জানিস আটকাতে পারবি না আমাকে, তাই ভালোই ভালোই আমার সাথে চল। নেহা তাকিয়ে দেখল রাস্তা পার হয়ে তাহমিদা বেগম আসছে। নেহা বিড়বিড় করে বলল, এবার কি হবে? তার থেকে ভালো নিখিলের সাথে যাওয়া। নেহা নিখিলের দিকে না তাকিয়েই বলল, চলুন। নিখিল বলে উঠল, কোথায়? নেহা বিরক্তি নিয়ে তাকিয়ে বলল, আরে ভাই, আপনি তো বললেন আপনার সাথে যেতে, তাই যেতে যাচ্ছি। নিখিল গম্ভীরভাবে একবার তাকালো, পরক্ষণে নেহার হাত টেনে গাড়ির দিকে গেল। নেহা ভার্সিটির গেটের দিকে তাকিয়ে দেখল রাহা বেরিয়েছে। নেহা রাহার চোখাচোখি হলো এক পলকেই, যেন তাদের কথা বিনিময় হয়ে গেল। নিখিল সন্ধিহান কণ্ঠে জিজ্ঞেস করল, আমার থেকে কী লুকোচ্ছ নিহারিকা? নেহা চমকে উঠে সেই পুরনো সম্মোহনী ডাক যেন আজও বিমিত হতে চাইল তার মন। তবু নিজেকে কঠোর করে বলে উঠল, আমার বয়ফ্রেন্ডের নাম। নিখিলকে রাগাতে যেন এই একটা শব্দই যথেষ্ট ছিল। নেহাকে জোরে ধাক্কা মেরে ফেলল গাড়ির ভেতর, নিজেও উঠে গাড়ি চালিয়ে দিল। তাহমিদা বেগম রাহাকে দেখে জিজ্ঞেস করলো, কিরে তুই এখানে? নেহা কোথায়? রাহা চারদিকে একবার দিকে বলল, নিখিল ভাইয়ের সাথে গেছে। তাহমিদা বেগম কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, তুই ক্লাস না করে চলে আসলি কেন? রাহা চুপ রইল কিছুক্ষণ, পরে বলল, মা, এই ভার্সিটিতে আর না পড়লে হয় না। তাহমিদা বেগম হক চকিয়ে হলো। তার সাথে আরও একজন ব্যক্তি, রূপ, এখনই বের হয়েছিল গেট থেকে। রাহার দিকে তাকিয়ে থেকেই ভাবল, মেয়েটা একটু বেশি অদ্ভুত। নিজেকে কেন এমন করে রেখেছে মেয়েটা? কিসের এত দূরত্ব তার শহীদুল চৌধুরীর সাথে? কখনো কি রূপ জানতে পারবে মেয়েটার সম্পর্কে, নাকি থেকে যাবে এই মেয়েটার চির অধরা? তাহমিদা বেগমের পেছন থেকে একটা ছোট্ট বাচ্চা মেয়ে বেরিয়ে আসলো, দুহাতে কোমর রেখে বলে উঠল, তুমি বিতন পতা মিম্মি। রাহা উল্টো ভাব নিয়ে বলল, তুমি কে গো? কোন দেশের মহারানী শুনি? বাচ্চাটা খিলখিলিয়ে হেসে বলে উঠল, পাপার রাজ্যের রাজকুমারী, মতা রানী না। কথাটা শোনা মাত্রই রাহার মুখ কুঁচকে গেল, যেন সে বেশ বিরক্ত হয়েছে কথাটা শুনে। রাহা কিছুটা ধমকের সুরে বলল, কি? এত সারাদিন পাপা বাবা করিস, তোর পাপা কি একবারও এসেছে তোর খবর নিতে? আর যদি কোনোদিন আমার সামনে পাপা বলিস তো মায়ের লাগাবো নামিরা। নামিরা ঠোঁট উল্টে কেঁদে ফেলল। দৌড়ে তাহমিদা বেগমের কাছে গিয়ে বলল, মাম্মা, মাম্মা কাছে যাব, মাম্মার কাছে যাব। মিম্মি পতা, নানু ভাই পতা পতা, মেয়েকে পিট্টি দিয়ে দাও। তাহমিদা বেগম রাহাকে চোখ রাঙিয়ে বলল, কী হচ্ছে কি রাহা? এর মধ্যে পুরো ঘটনা দেখল রূপ। সে এসে বলল, এই মেয়ে, তুমি তো দেখছি সত্যি ভীষণ রকম বেয়াদব। একটা বাচ্চাকেও বকা দিয়ে কাঁদি দিয়েছো তুমি। এসো তো মামুনি, চাচুর কাছে এসো। নামিরা হেসে কোটি কোটি হলো, এক লাফে রৌফের কোলে চড়ে বসলো, গলা জড়িয়ে ধরে বলল, তুমি আমার চাচ্চু জানো তো? আমার এক চাচ্চুও নেই।
রাহা বিরক্তি নিয়ে বলল, তোর ডজন খানেক চাচ্চু আছে, চল আমার সাথে নিয়ে যাব তোর পাপার কাছেও। নামিরা ঠোঁট উল্টে বলল, পাপা আতে না তো, মাম্মা বলেছে পাপা নামিরাকে ভালোবাসে না। রূপ বেশ চমকালো, বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে মুগ্ধ হলো। সৃষ্টিকর্তার কী অপরূপ সৃষ্টি! এই হাসি খুশি বাচ্চাটার মুখ দেখতে কোনো বাবা না করতে পারে। রূপের মনে প্রশ্ন জাগল, কৌতূহলে মনটা খচখচ করে উঠল। সে আর না পেরে বলেই বসল, নূর, তোমার স্বামী কোথায়? রাহা রেগে বলল, ওই নামে ডাকবেন না আমায়। আর কিসের স্বামী? কার স্বামী? মা, এই লোককে যেতে বলো এখান থেকে, না হয় আমিই চলে যাচ্ছি। রাহা হনহন করে চলে গেল। তাহমিনা বেগম তপ্ত শ্বাস ছেড়ে বলল, তা বাবা, তোমাকে বেশ চেনা চেনা লাগছে, কে তুমি? রূপ সৌজন্যমূলক হেসে বলল, আন্টি, আমি রূপ, সাহিলের ভাইয়ার ছোট ভাই আর রাহার শিক্ষক। তাহমিদা বেশ কিছুক্ষণ ভেবে বলল, ও মনে পড়ছে বাবা, অনেকদিন আগে দেখেছি তো, তোমায় তাই চিনতে পারিনি। আমার মেয়ের কথায় কিছু মনে করো না, 3 দিন রাগী হচ্ছে শুধু। রূপ হেসে বলল, তা ঠিক আছে, কিন্তু নামিরাকে? তাহমিদা বেগম চুপসে গেলেন। সাহিল নিখিলের বন্ধু, যদি এ কথা রূপ তাকে বলে দেয় তখন? তিনি মেকে এসে বলল, আমাদের প্রতিবেশী একটা মেয়ে আছে, ওর মেয়ে নাওশিন নামিরা। তাহমিদা বেগম হাত বাড়িয়ে দিয়ে বলল, বনু চলো, বাড়ি যেতে হবে তো। নামিরা আদো আদো কণ্ঠে বলল, মাম্মা, মাম্মা কোথায়? বাড়ি চলে গেছে তো মিম্মির সাথে, চলো আজ অনেক গল্প করব দুজনে। তাহমিদা রৌকে বিদায় দিয়ে নামিরাকে নিয়ে চলে গেল। এই মেয়ে, তুমি ঠিক আছো তো? আর সে উপর নিচ মাথা নাড়ল। ইরফান বলল, কিসের কথা বলছিলে তুমি তখন? আরও সে জোরে শ্বাস নিল। কোর্টের ভেতর থেকে একটা কাগজ বের করে ইরফানের দিকে এগিয়ে দিল। ইরফান কাগজটা নেড়ে চেড়ে দেখল, কৌতূহল নিয়ে বলল, কিসের কাগজ এটা? আর একটা সামান্য কাগজের জন্য ওই ডক্টর তোমার পিছু পড়ে আছে বা কেন? আরও সে বলতে শুরু করলো, আজ থেকে প্রায় 6 মাস আগে আমি আর ছোট্ট মিয়া মানে রনি এই ডক্টরের কথা জানতে পারি, কিন্তু কোনো প্রমাণ ছাড়া তাদের বিরুদ্ধে আমরা কোনো কেস ফাইল করতে পারতাম না। তাই অনেক চেষ্টা করি। কোনো রোগী এখানে যায়, কতদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছে, এসবই জানতে থাকি। একদিন হঠাৎ করে নজরে আসে ড্রাগ ডিলারদের সাথে ডাক্তারের যোগসূত্র আছে। ওষুধ কোম্পানির নাম ভাঙিয়ে এখানে আসতো তারা, বিশেষ করে মধ্যবিত্ত বা গরিব রোগীদের তারা টার্গেট করে। সেরকমই একটা রোগীর ফাইল নিতে সক্ষম হই আমরা। মেয়েটার নাম সুহানা। তার সাথে ওই দিন ভাগ্যক্রমে ড্রাগ ডিলিংয়ের ওই একটা কাগজ পেয়ে যাই, আর দুর্ভাগ্যবশত ওদের চোখেও পড়ে যাই। তারপর আপনার সাথে দেখা। তুমি কেন এসব কিছু করছো? পুলিশকে জানাওনি কেন? আরও সে বিরক্তি নিয়ে বলল, সাদার পুলিশগুলো আগে প্রমাণ চায়, সাধারণ মানুষের কথা কোনোদিন বিশ্বাস করে নাকি এরা? ইরফান আরশের দিকে তাকিয়ে, মেয়েটার বয়স আর কত হবে? এর কথা কি বিশ্বাস করা উচিত হবে? কোনো প্রতারক চক্রের নয় তো আবার? হ্যাঁ মেয়ে, আমিও তো পুলিশ, আমি তোমার কথা বিশ্বাস করব বলে মনে হয় নাকি তোমার? বিশ্বাস করা না করা আপনার ব্যাপার, আর আমি আপনার নিকট কোনো আশাও করি না। আমি নিজের কাজ নিজে একাই করতে পারি। পুচকে একটা বড় বড় কথা বলতে শিখে গেছে। শিখলে কার থেকে? নিজেই। আপনাদের মতো শেখানোর জন্য আগে পিছনে কেউ ছিল না। সরুন, আপনি আপনার মতো থাকুন, আমাকে যেতে দিন। আরও সে কিছু দূর গিয়ে আবার ফিরে এলো। ইরফানের হাত থেকে কাগজগুলো টেনে নিয়ে চলে গেল। ইরফান দাঁড়িয়ে রইল কয়েক পল। মেয়েটার আত্মসম্মান বেশি, কিন্তু এমন কাজ করছে কেন এই বয়সে? কার কথায় ওসব প্রমাণ জোগাড় করছে? ইরফান পিছু ডাকে, আরও শোনো, আমি তোমাকে হেল্প করতে চাই। মেয়েটা শুনল না, দৌড়ও চলে দিল অপর পাশে। ইরফান ওর পিছু নিল। মোবাইলে সুহানা নামক মেয়েটার ডিটেলস বের করতে বলল। সুহানা কাজ করছে। আজ রোগী যেন একটু বেশি, শরীরটা বেশ দুর্বল মনে হচ্ছে। আজ টানা ভার্সিটির ক্লাস, তার উপর কাজ।
মায়ের ফোন এসেছিল কয়েকবার, রিসিভ করার সময় হয়নি মেয়েটার। বারবার ঘেমে উঠছে শরীর। ভিতর থেকে ডাক পড়ল, মিস সুহানা শুনছেন? ভেতরে আসুন। সুহানা শুনল। সময় লাগলো আজ উঠতে, দ্রুত উঠতে চেয়েও পারল না। কোনো রকম ঢুকলো কেবিনে। সাহিলের মনোযোগ এখনও ফাইলের দিকে। পেশেন্টের প্রেসক্রিপশন দেখতে দেখতে সেও ক্লান্ত। সাহিল নিচে তাকিয়ে থেকে বলল, আজ আর রোগী ভেতরে দিবেন না প্লিজ, আজ আর দেখা সম্ভব না। সুহানা শুনতে পেল না। মাথা ঘুরে উঠল মেয়েটার। কিছু বুঝে ওঠার আগেই মাথা ঘুরে মেঝেতে লুটিয়ে পড়ল। ধপ করে শব্দ হওয়ায় চোখ তুলে তাকালো সাহিল। সে আতঙ্কিত কণ্ঠে ডেকে উঠল, সুহা। সাহিল উঠে এসে সুহানার মাথাটা নিজের হাঁটুর উপর নিল। হাত চেক করলো মেয়েটার। নার্সকে ডেকে এনে বেডে শুয়ে দিল। চেক আপ করলো কিছুক্ষণ ধরে। মেয়েটার প্রতি কেন যেন মায়া কাজ করতে থাকলো সাহিলের। কি হলো কেন হলো না জানা পর্যন্ত যেন শান্তিই পাচ্ছে না সে। সময় পার হলো, তবুও জ্ঞান ফিরছে না। রাতের ডিউটি নেই সাহিলের, যেতে হবে তাকে। কিন্তু মেয়েটা তার হয়ে কাজ করে সামান্য দায়িত্ববোধ থেকেও তো তার সাহায্য করা উচিত সাহিলের। আর ভাবতে পারল না যেন। নিজের কেবিনে বসে রইল মাথায় হাত দিয়ে। ভার্সিটিতে বসেছিল জেরিন। বিকেল হয়ে এলো বলে সে বাড়ি ফিরবে। কোথা থেকে সাব্বির হাজির হলো। রেগে মেগে এসেই জেরিনকে মারল একটা। জেরিন মুখ আগের মতো করে বসে আছে। সাব্বির বলে উঠল, তুই নাকি ওই ছাগলটার সাথে রিকশায় করে ঘুরেছিস? ছেলের অভাব পড়ছে নাকি বোন? জেরিন এখনও চুপ। তা দেখে সাব্বির তার পাশে গিয়ে বসে পড়ল। সাব্বির জিজ্ঞেস করলো, বলতো কি হয়েছে? জানি সিরিয়াস বিষয়, তারপরও হালকা ভেবে বলে ফেল। জেরিন বলে উঠল, নেহা আর নিখিল ভাইয়ের একটা মেয়ে আছে সাব্বির। সাব্বির ভূত দেখার মতো চমকে উঠল যেন। জোর চেঁচে বলে উঠল, কি? চলবে। প্রিয় দর্শক, গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের পর্বটা ছোটো হয়ে গেছে। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।